পরিবেশ দূষণ এই শব্দটার সঙ্গে আমরা প্রায় প্রত্যেকেই ছোটবেলা থেকে পরিচিত। ছোটবেলাতে পরিবেশ দূষণ সম্বন্ধে আমরা অনেকেই জানি, অনেক কিছুই জানি। আজকে আবার এই পরিবেশ দূষণটাকে আমরা ভালোভাবে নতুনভাবে শুরু করব। অর্থাৎ আমি তোমাদের আজকে শুরু করতে চলেছি 5 নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে পরিবেশ দূষণ। এটা আমরা ছোটবেলাতেও পড়েছি, কিন্তু আরেকবার দশম শ্রেণীতে এটাকে আমরা নতুনভাবে বুঝবো, নতুনভাবে নতুন দিক থেকে নতুন কিছু শিখব। তো পরিবেশ দূষণ মানে আমরা কি জানি, যে আমাদের জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে বৈশিষ্ট্যগুলো আছে তার যদি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন মানে দেখা যায়, অনাকাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়, যা আমাদের উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের ক্ষতি সাধন করবে, তাকে বলা হয় পরিবেশ দূষণ। একে বিজ্ঞানীরা পরিবেশ দূষণ সম্বন্ধে দূষণ বলে। অর্থাৎ পরিবেশের ক্ষতি হলে তাকে পরিবেশ দূষণ আমরা বলি। এখানে ধারণাতে যদি আমরা যাই, এক এক করে পরিবেশ দূষণের গভীরে আমরা প্রবেশ করব। প্রথমে আমরা জানবো এখানে ধারণা সম্বন্ধে। ধারণাতে আমরা দুটো জিনিস সম্বন্ধে জানবো, এক হচ্ছে দূষণ, আরেকটা কি সেটা বলছি। আগে দূষণ সম্বন্ধে আমরা বুঝি। এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে, যেটা হচ্ছে জীবমণ্ডলের 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 ভৌত জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনাকাঙ্ক্ষিত, এটা সম্বন্ধে বলছি, আগে সংজ্ঞাটা লিখে নিই। অনাকাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়, যা আমাদের লেখার দরকার নাই, এখানে আমরা বলবো যা প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ এর ক্ষতি করে তাকে দূষণ বলে। এবার বুঝি এটাকে দূষণ। ধারণাতে আমরা দুটো জিনিস জানবো। এক নম্বর হলো দূষণ কি, জীবমণ্ডলে ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনাকাঙ্ক্ষিত মানে কি, যেটা আমরা কোনোদিন আকাঙ্ক্ষাও করিনি। আমি কোনোদিন আকাঙ্ক্ষা করব যে আমাদের পৃথিবীর এমন একটা দশা হবে যে আমরা অক্সিজেনের অভাবে মারা যাব, এরকম দশা কিন্তু আমরা কোনোদিন আকাঙ্ক্ষা করি না, মানে কোনোদিন চাই না। তো তাকেই বলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। এমন একটা পরিবর্তন আসবে যা আমরা কোনোদিন আকাঙ্ক্ষা করিনি। অনাকাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায় যা প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ বা পরিবেশের ক্ষতি করে, তাকে আমরা দূষণ বলি। আরেকটা সম্বন্ধে আমরা জানবো 2 নাম্বার, যেটা হচ্ছে দূষক। দূষকটা খুব সোজা, যে সমস্ত বস্তুর আধিক্যে দূষণ দেখা যায়, তাকে বা তাদের বলে দূষক। এটা আমি খুব সোজাভাবে লিখলাম, যে সমস্ত বস্তুর আধিক্যে দূষণ দেখা যায়, অর্থাৎ এটাকে যদি আমরা ভালোভাবে সাজিয়ে লিখতে যাই তাহলে আরো ভালো হবে। যে সমস্ত বস্তুর আধিক্যের কারণে জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়, যা প্রাণী জগৎ ও উদ্ভিদ জগতের ক্ষতি করে, তাকে সেই সমস্ত বস্তু বা পদার্থগুলিকে বলা হয় দূষক। এই হচ্ছে পরিবেশ দূষণের ধারণা। এবার পরিবেশ দূষণের ধারণার পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রকারভেদ সম্বন্ধে আমাদের জানতে হবে। কয় প্রকার? প্রধানত আমরা জানবো 4 প্রকার। ছোটবেলা থেকে জানি। কি কি বলতো? 1 নাম্বার
বায়ু দূষণ। 2 নাম্বার জল দূষণ। 3 নাম্বার মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ। আর একটা লাস্ট হচ্ছে 4 নাম্বার, যেটা কি শব্দ দূষণ। শব্দ দূষণ, হ্যাঁ, এই তো 4টা। এই 4টা প্রকারভেদ সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ। এই প্রধানত 4টা সম্বন্ধে আমাদের জানতে হবে। আজকে আমরা মূলত এই 1 নাম্বারটা অর্থাৎ বায়ু দূষণ সম্বন্ধে জানবো। তো বায়ু দূষণ এগুলোতে আমাদের, আগে আমি এটা মুছে দিই, এগুলোতে আমাদের কি জানতে হবে বলতো? মূলত আমাদের এখানে বায়ু দূষণে 2টো করে কারণ আর 2টো করে ফলাফল সম্বন্ধে জানতে হবে। 2টো জিনিস জানতে হবে, কি কি? কারণ ও ফলাফল। কারণ আমরা 2টো বলবো, আর তার ফলে কি ফলাফল দেখা যায় বায়ু দূষণে আমাদের কি ক্ষতি হয় সেটা 2টো বলবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তো একটা একটা করে বুঝবো। একই ক্লাসে আমি সবগুলো বোঝাবো না, বেশি তাড়াহুড়ো না করে আমরা একে একে ভালোভাবে বুঝবো। তো দেখো, বায়ু দূষণ, এবার আমরা বুঝবো বায়ু দূষণ সম্বন্ধে। প্রথম, বায়ু দূষণ ভালোভাবে বুঝি, মন দিয়ে ক্লাসটা করো, এদিকে মনটা দাও সম্পূর্ণ। বায়ু দূষণে আমরা কি জানবো? প্রথমে জানবো আমরা কারণ। প্রথমে আমরা জানবো কারণ। এক্ষেত্রে 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের গ্রিন হাউস। গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস মানে কি? আমাদের বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি আগে, বা লিখেও দিচ্ছি, দাঁড়াও লিখেই দিই। বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস সূর্য থেকে আসা সৌরতাপ গ্রহণ করে বা সৌরতাপ শোষণ করে এবং তাকে ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে অবলোহিত তরঙ্গ রূপে বের করে বায়ুমণ্ডলের বা পৃথিবীর, এখানে আমরা লিখে দিই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, তাকেই আমরা বলি, তাকে বা সেই সমস্ত গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে। তাহলে কি বুঝলাম? গ্রিন হাউস গ্যাস মানে কি? বায়ুমণ্ডলের এমন কিছু কিছু গ্যাস আছে যেগুলো সূর্য থেকে আসা সৌরতাপকে শোষণ করে। এবার সৌরতাপকে শোষণ করে সেটাকে সৌরতাপ হিসেবে নিশ্চয়ই তারা বের করবে না, কারণ আমরা যেহেতু, যেমন আমরা কোনো একটা খাবার খেলাম, সেটাকে খাওয়ার রূপে কিন্তু বের করি না, সেটাকে অন্য কিছু রূপে বের করি, যেটা আমরা সবাই জানি। তো সেরকম সূর্য বা এই সমস্ত গ্যাসগুলো সৌরতাপকে শোষণ করবে, অর্থাৎ সৌরতাপকে খাবে, কিন্তু খাদ্য জিনিসটাকে যেটাকে খেলো সেটাকে হজম করে তারা বের করবে। এটা উদাহরণস্বরূপ আমি কিন্তু বলছি, একদম না, এটা রিয়াল না। সেটাকে যখন বের করবে সেটা হয়ে যাবে অবলোহিত তরঙ্গ। সেটা বায়ুমণ্ডল ভেদ করে উপরে যেতে পারবে না, সেটা কি আমাদের ভূপৃষ্ঠেই, সেটা আমাদের পৃথিবীতেই, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই, বাতাসের মধ্যে থেকে সেটা আমাদের পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করবে। এই কারণে আমাদের দিনের দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে, যেগুলো প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমাদের বায়ুমণ্ডলে। এগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবার এদের গ্রিন হাউস গ্যাস আমি এটাকে ভালোভাবে এক্সপ্লেন করে বলি, কারণ বোঝার দরকার আছে তোমাদের। তোমরা ভূগোলেও হয়তো এগুলো পড়েছো, তা আরেকবার আমি বুঝিয়ে দিই যে
গ্রিন হাউস কেন নাম হলো? আমাদের এদিকে শীতকালে আমাদের তো এদিকে সমস্ত রকমের ঋতু দেখা যায়, শীত, বর্ষা, গ্রীষ্ম। যে সমস্ত এলাকায় শুধুমাত্র শীত, সারা বছর শীতকাল বজায় থাকে, সেখানে সূর্যের আলো খুব একটা আসে না, সেই সমস্ত এলাকাতে ফসল তো চাষ করতে হবে খাওয়ার জন্য, সবজি খাওয়ার জন্য। তারা কি করে, এক ধরনের ঘর তৈরি করে, সেটা হয় কাঁচ দিয়ে তৈরি করা হয় সেই ঘরটাকে। এবার কাঁচের ডিজাইনটা এরকম যে সেই কাঁচগুলো এরকম থাকে যে সূর্য যখন আসবে, হালকা পরিমাণেও হলেও আসবে, এমনটা না যে সূর্য আসবে না, বা তাপটা যেহেতু সৃষ্টি হবেই মাঝে মাঝে, সূর্য থেকে যে পরিমাণে আলোটা বা তাপটা পৃথিবীতে সেখানকার ভূপৃষ্ঠে আসবে, শীতল জায়গাগুলোর, সেই কাঁচের ঘরের মধ্যে কি করা হয়, ফসল বা সবজি চাষ করা হয়, বা গাছ চাষ করা হয়। সেখানে ঘরের মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা বা সৌরতাপটা ঢুকবে ঘরের মধ্যে, কাঁচ দিয়ে প্রবেশ করতে পারবে, সৌরতাপ প্রবেশ করতে পারবে, কিন্তু সেটা আর বের হতে পারবে না, সেই সমস্ত ঘরগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস। এবার এই গ্যাসগুলো যেহেতু ওদের মতো আচরণ করে, যে গ্যাসগুলো নিজের মধ্যে শোষণ করে নেয়, আর বায়ুমণ্ডলের মধ্যে যে তাপটা আসলো, সৌরতাপ, সেটাকে শোষণ করলো, আর সেটাকে যেহেতু তারা আর বাইরে যেতে দিচ্ছে না, তাই এই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। যেমন কয়েকটা উদাহরণ আমরা জানবো। আমি প্রথমে দেখে নিই। কয়েকটা গ্যাসের উদাহরণ হচ্ছে সিম্পল। একটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড উদাহরণ। এবার আমরা জানবো গ্যাসের কয়েকটা উদাহরণ। এক হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তারপরে আছে আমাদের মিথেন, মিথেন আছে। 3 নাম্বার আরো কয়েকটা গ্যাস আছে, যেটা হচ্ছে ওজোন গ্যাস আছে, O3। এটা হচ্ছে এটা অক্সিজেন না, কিন্তু এটা ওজোন গ্যাস, এটাকে আমরা ওজোন গ্যাস বলি। তারপরে আছে ক্লোরোফ্লুরোকার্বন, এটাকে বলা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ CFC গ্যাস। তারপর নাইট্রাস অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে। হ্যাঁ, এই কয়েকটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন গ্যাস, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কি করে, সূর্য থেকে যে সৌর তাপটা আসলো সেটাকে তারা শোষণ করে নেয়, তাদের মধ্যে সঞ্চয় করে নেয়। এবার সেই তাপটাকে আসতে তো দিল, বায়ুমণ্ডল ভেদ করে সেই সৌর তাপটাকে আসতে তো দিল, কিন্তু সেটাকে আর তারা বের হতে দিবে না। তাই এই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কয়েকটা উদাহরণ: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, সিএফসি, নাইট্রাস অক্সাইড। এবার এরা তৈরি হয় কিভাবে? যেমন এক নাম্বার অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এটা কিভাবে তৈরি হচ্ছে? যেমন কার্বন ডাই অক্সাইডকে এখানে বলছি, আমি বই দেখেই বলছি, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি ও জৈব বস্তুর দহন এবং কলকারখানার ধোঁয়ায় উৎপন্ন হয়। এই গ্যাসটি কিভাবে উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানি ও জৈব বস্তুর দহন এভাবে তৈরি হয়। কলকারখানার ধোঁয়া হ্যাঁ, কলকারখানার ধোঁয়া, এই সমস্ত জায়গা থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জীবাশ্ম জ্বালানি, জৈব বস্তু দহন, এগুলো আমরা বুঝতেই পারছি এগুলো কি ক্ষতিকর বস্তু। এবার কলকারখানার ধোঁয়া, এটাও ক্ষতিকর জিনিস। এগুলো থেকে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে, যা আমাদের গ্রিন হাউস গ্যাস। তারপরে হচ্ছে মিথেন। এই গ্যাসটা কোথা থেকে তৈরি হয় বলতো? বলছে এখানে আবর্জনা 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 তারপরে তোমার জলাশয়ের যে গাছগুলো পচে থাকে, পচে যে গাছগুলো যায় জলাশয়ে, জলজ উদ্ভিদের পচন, জলজ উদ্ভিদের পচনে এই সমস্ত গ্যাসগুলো উৎপন্ন হয়, মিথেন গ্যাস। আর কয়েকটা গ্যাস যেগুলো উৎপন্ন হচ্ছে তারপরে, যেমন হ্যাঁ, এই যে সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন,
এটাকে কিন্তু আমরাই নিজেরাই যেরকম হচ্ছে এসি বা যেটাকে বলছে এসি বা এয়ার কন্ডিশন, এসি চালালেও কিন্তু এই সিএফসি গ্যাস উৎপন্ন হয়, যা গ্রিন হাউস গ্যাস, যা একটি গ্রিন হাউস গ্যাস। তারপর বলছে রেফ্রিজারেশন, অর্থাৎ এগুলো বলতে বোঝাচ্ছে যে যে কুলার, এসি, এই সমস্ত জিনিস আমরা যে ব্যবহার করি বাড়িতে দৈনন্দিন জীবনে, সেগুলো থেকেও কিন্তু এই গ্যাসগুলো উৎপন্ন হয়, যেগুলো গ্রিন হাউস গ্যাস, যেগুলো আমাদের তাপমাত্রা বৃদ্ধি করছে। আমরা এসি চালাই কি জন্য? তাপমাত্রা কমার জন্য, কিন্তু সেটাই যে কিভাবে আমাদের সিএফসি গ্যাস উৎপন্ন করছে এবং সেটা কি করছে, আমাদের তাপমাত্রা পৃথিবীর বৃদ্ধি করে দিচ্ছে। এইভাবে কিন্তু আমরা ভাবি যে আমরা নিজের ঠান্ডা হচ্ছে, কিন্তু পরিবেশ কিন্তু বাইরে থেকে ঠিকই গরম হচ্ছে। এইভাবে এগুলো তৈরি হয়। আরো কয়েকটা উদাহরণ আছে, আমি আর বললাম না, দেখে নিবে তোমরা দেখার ইচ্ছা থাকলে। এইভাবে এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের যে বায়ু দূষণ, সেই বায়ুটার দূষণ করছে, যাকে আমরা কারণ 1 নম্বর কারণ হিসেবে দেখলাম। 2 নম্বর কারণ একটা, এরপরে 2 নম্বর কারণ, এটা আবার কি হয়ে গেল, যেটা হচ্ছে এসপিএম। এসপিএম কি বুঝবো, দেখো 2 নম্বর কারণ একটা হচ্ছে এসপিএম, ঠিক আছে? এসপিএম, যার ফুল ফর্ম হচ্ছে, এসপিএম এর ফুল ফর্ম আমি এখানে লিখে দিচ্ছি, এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। মানে এর সংজ্ঞাটা যদি আমরা দেখি এসপিএম এর, তো আমাদের দাঁড়াবে যে কলকারখানা, গাড়ির, কলকারখানা ও গাড়ির ধোঁয়া, কলকারখানা ও গাড়ির ধোঁয়া, আর যে সমস্ত জিনিসগুলো থেকে এসপিএম তৈরি হয়, ভাসমান ধূলিকণা, বালিকণা প্রভৃতি যে সমস্ত উপাদান বায়ুর ক্ষতি করে তাদের বলে এসপিএম। এদেরকে বলা হচ্ছে এসপিএম, অর্থাৎ যে সমস্ত ক্ষতিকর উপাদানগুলো আমাদের বায়ু দূষণ করছে তাদেরকে এসপিএম বলছি। এবার এই এসপিএম এর ব্যাস যদি 1 মাইক্রনের কম, যদি এদের ব্যাস 1 মাইক্রন এর কম হয়, বা 1 মাইক্রন অর্থাৎ এই যেটা, এটাকে আমরা বলি মাইক্রন বা মিউ, যাকে আমরা বলি, এর কম হলে, এর যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো অ্যারোসল, তাকে আমরা বলবো অ্যারোসল, আরশোলা না কিন্তু অ্যারোসল। এই এসপিএম কণাগুলোর যদি ব্যাস যদি 1 মাইক্রনের কম, তাকে আমরা বলবো অ্যারোসল। এটা কিন্তু মনে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে। তো হচ্ছে আমাদের এসপিএম, ঠিক আছে? এই হচ্ছে দুটো একটা গ্রিন হাউস গ্যাস এসপিএম, এগুলো কি বায়ু দূষণের কারণ। এবার আমরা এর ফলাফলগুলো জানবো। তো এবার আমরা জানবো এর ফলাফলগুলো, দুটো ফলাফল সম্বন্ধে আমরা জানবো। কারণ হলো দুটো কারণ আর দুটো ফলাফল আমাদের জানতে হবে, যার মধ্যে 1 নম্বর ফলাফল হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টি। দেখতে পাবে অ্যাসিড বৃষ্টি, আমরা শুনেছি যে অ্যাসিড বৃষ্টি হয় মাঝে মাঝে, অনেকদিন পর যদি বৃষ্টি হয় কোনোদিন, তাহলে বাবা মা কি বলে, এই বৃষ্টিতে স্নান করবি না, অ্যাসিড হতে পারে। এটা অ্যাসিড বৃষ্টি, যেটা আমাদের শরীরের ক্ষতি করতে পারে, তাই তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে? তো ফলাফল
ফলাফলে প্রথম আমরা কি জানবো বললাম, অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন। মনটা কিন্তু এইদিকে রাখবে, একদমই অন্যমনস্কভাবে ক্লাস করবে না। তো অ্যাসিড বৃষ্টি সম্বন্ধে আমরা জানবো যে সমস্ত কয়েকটা ক্ষতিকর গ্যাস আছে কয়েক ধরনের, যেগুলো বায়ুমণ্ডলে সৃষ্টি হয়। এবার যখন অনেকদিন পর বৃষ্টি হয়, যখন উপর আমাদের মেঘ থেকে বৃষ্টি তৈরি হবে, বৃষ্টির জলটা কি করবে, সেই সমস্ত জলের বায়ুর যে কণাগুলো, যেগুলো ক্ষতিকর কণা বায়ুতে ভেসে থাকছে বায়ুমণ্ডলে, সেগুলোর সঙ্গে বৃষ্টির কণা আর সেই ক্ষতিকর কণাগুলো মিশে এক ধরনের জল বা জলের ফোঁটা তৈরি করবে, যেটা আমাদের ক্ষতি করবে, তাকেই আমরা বলি অ্যাসিড বৃষ্টি। যেমন কয়েকটা গ্যাস আমাদের এখানে বলা আছে, এক এক করে জানি। যে প্রথম গ্যাস অ্যাসিড বৃষ্টির সঙ্গে প্রথম যে গ্যাস তাকে বলা হচ্ছে সালফার ডাই অক্সাইড। এক নম্বর গ্যাস যেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। দুই নম্বর গ্যাস যাকে বলছি আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তিন নম্বর গ্যাস, ক্ষতিকর গ্যাস এগুলো, সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4। আরও অনেকগুলো গ্যাস আছে। তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এই কলমটারও না, দাঁড়াও, HNO3, সালফিউরিক অ্যাসিড HNO3। আর আছে হাইড্রোজেন ক্লোরাইড। এই পাঁচটা, আরও আছে, আরও অনেক ধরনের হয়, তো এইগুলো আগে বুঝি। এই গ্যাসগুলো কি করছে, যখন অনেক পরিবেশ দূষণের কারণে এই গ্যাসগুলো তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো তৈরি হয়। এবার যখন বৃষ্টি হবে, বৃষ্টির জলটা এই সমস্ত গ্যাসের সঙ্গে মিশে একটা ক্ষতিকর জলের তৈরি করে, সেটা যখন বৃষ্টি রূপে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসে, সেটা আমাদের যে স্মৃতিসৌধগুলো মার্বেল টার্বেল দিয়ে তৈরি করা হয়, তারপরে জলাশয়ের ক্ষতি করে, সেই স্মৃতিসৌধগুলোর ক্ষতি করে, আমাদের মাটির ক্ষতি করে, মাটির অম্লতা বাড়িয়ে দেয়, অম্লতা কমিয়ে দেয়, এদেরকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির কারণে কি হয়, কয়েকটা ফলাফল আমরা জানবো। এ নাম্বার, যে মিষ্টি জলের যে জলাশয়, যে মিষ্টি জলের মধ্যে পিএইচ, এটাকে এইভাবে লেখে না, এটাকে পিটা ছোট, এইচটা বড় হতে, পিএইচ এর মাত্রা কমিয়ে দেয়। এবার তোমরা বলবে দাদা এই পিএইচটা কি? দেখো, পিএইচ মানে হচ্ছে জলের মধ্যে হাইড্রোজেন জেনের মাত্রা। পিএইচ মানে হচ্ছে জলের মধ্যে হাইড্রোজেনের মাত্রা। এই পিএইচ এর মাত্রা এটাকে আমি বুঝিয়ে দিই, কেউ বোঝাবে না এইভাবে, যে যদি পিএইচ এর মাত্রা যদি 7 সমান হয়, 7 যদি সমান হয়, তাহলে পিএইচটা কি, এই জলটা কি, জল হবে আমাদের বিশুদ্ধ, জলটা হচ্ছে বিশুদ্ধ যদি 7 সমান হয়। আর যদি 7 থেকে কম হয়, তাহলে জল হয়ে যাবে আমাদের অবিশুদ্ধ। অর্থাৎ পিএইচ এর মাত্রা কমিয়ে দিচ্ছে মানে কি, জলটাকে আমাদের অবিশুদ্ধ করে দিচ্ছে, অর্থাৎ পানযোগ্য নয়। আর যদি পিএইচ এর মাত্রা বেশি হয়ে যায় 7 থেকে, এটা 7 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের জল হয়ে যাবে ক্ষারীয় হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পিএইচ, একে আমরা পিএইচ বলি। অর্থাৎ জলের মধ্যে হাইড্রোজেনের মাত্রা যদি 7 সমান থাকলো, তাহলে জল বিশুদ্ধ, 7 থেকে কম হয়ে গেলে সেটা অবিশুদ্ধ, যেটা অ্যাসিড বৃষ্টি করছে। আর যদি 7 থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা ক্ষারীয় হয়ে যাবে। তো 1 নম্বর ফলাফল হলো এটা। বি নম্বর ফলাফল, অর্থাৎ 2 নম্বর ফলাফল, একটা হচ্ছে মাটির অম্লতা বৃদ্ধি করে,
মাটির অম্লতা বৃদ্ধি করে দেয়। এর ফলে মাটির অম্লতা যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে কি হবে, এর ফলে আমাদের উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। এর কারণে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। আর আরেকটা ফলাফল হলো যে এই অ্যাসিড বৃষ্টির কারণে যে স্মৃতিসৌধগুলো আছে, মার্বেল বা অন্যান্য পাথর দ্বারা তৈরি স্মৃতি যে সৌধগুলো থাকে, স্মৃতিসৌধগুলোর ক্ষতি করে। এই স্মৃতিসৌধগুলোর ক্ষতি করে মার্বেল পাথর বা অন্যান্য যে সমস্ত পাথর দ্বারা স্মৃতিসৌধগুলো তৈরি থাকে তাদের ক্ষতি করে এই অ্যাসিড বৃষ্টি। তাদের মধ্যে কালো কালো গর্ত করে দেয় ছোট ছোট। এ হচ্ছে অ্যাসিড বৃষ্টির কয়েকটা ফলাফল। আরও আমাদের ফলাফল জানতে হবে। অ্যাসিড বৃষ্টির পরে আমরা একটা বড় ক্ষতিকর ফলাফল যেটা জানবো সেটা হচ্ছে ফুসফুসের রোগ। আমাদের অনেকের ফুসফুসের রোগ হয় না, ক্যান্সার হয় না। ক্যান্সার শুধু ধূমপান বা অন্য কোনো কারণে কিন্তু হয় না, এই সমস্ত বায়ু দূষণের কারণেও কিন্তু আমাদের ক্যান্সার অর্থাৎ ফুসফুসের রোগ হয়। তো কি 2 নম্বর আমাদের ফলাফল হচ্ছে ফুসফুসের রোগ। ফুসফুসের রোগ দেখা যায় যে সমস্ত আমরা যারা বিশেষ করে শহরাঞ্চলে অর্থাৎ কারখানার আশেপাশে যারা থাকো, যাদের বাড়ি শহরাঞ্চলে যেখানে অধিক কলকারখানা রয়েছে, সেই কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটা কিন্তু বায়ু দূষণ করে। এবার তার কারণে আমাদের যে ধোঁয়ার মধ্যে যে ধোঁয়া কণা, ধূলিকণা, ক্ষতিকর কণাগুলো থাকে, সেগুলো আমাদের যে নিঃশ্বাস, আমরা যখন নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে সেটা কিন্তু আমাদের ফুসফুসে যায়, ফুসফুসের মধ্যে সেটা ক্ষতি করে। সেই যে কণাগুলো আমরা বুঝতেও পারি না। আমাদের শ্বাসনালীতে, আমাদের শ্বাসের মাধ্যমে বিভিন্ন কণা, শুধু অক্সিজেন যাচ্ছে না কিন্তু বায়ুর মধ্যে বিভিন্ন কণা থাকছে, সেই কণাগুলোও কিন্তু আমাদের শ্বাসের মাধ্যমে যাচ্ছে। আর সেটা আমাদের ফুসফুসে গিয়ে আমাদের ফুসফুসের যে ফুসফুসটা সেটাকে ক্ষতি করছে। ধীরে ধীরে ফুসফুসের ক্ষতি করতে করতে একদিনে ফুসফুসটাকেই নষ্ট করে দেয়। এই কারণে যাদের বাড়ি শহরাঞ্চলে তারা অবশ্যই কিন্তু এই এই যে ক্ষতিকর কণাগুলো এগুলো থেকে বেঁচে থাকবে, সবসময় মাস্ক ব্যবহার করবে। যেমন কয়েকটা ফুসফুসের রোগ আমরা জানবো। কয়েকটা ফুসফুসের রোগের নাম হচ্ছে অ্যালার্জি, ব্রঙ্কাইটিস। 1 নম্বর হচ্ছে আমাদের অ্যালার্জি হয়, তারপরে ব্রঙ্কাইটিস, অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ইত্যাদি ধরনের আমাদের রোগ দেখা যায়। 2 নাম্বার আমাদের যে ফুসফুসের রোগ দেখা যায় যে কয়লা খনিতে যারা কাজ করে, আমরা দেখি কয়লা খনিতে অনেকেই কিন্তু কাজ করে, খুবই একটা কষ্টকর কাজ, যেখানে গরমের মধ্যে কয়লা যে কেটে বের করতে হয় বাইরে মাটির ভেতর থেকে। তো তারা তো সবসময় আর নাকের সেফটি দিতে পারে না, সবসময় তো আর সব মাস্ক ব্যবহার করতে পারবে না। তো কয়লার খনিতে যেহেতু সেখানে কয়লার ভেতরে তারা ঢুকে থাকে, যারা কাজ করে কোনো না কোনো মাধ্যমে কিন্তু আমাদের নিঃশ্বাসের মাধ্যমে সেই কয়লার যে কণাগুলো সেগুলো আমাদের ফুসফুসে চলে যায়। আর ফুসফুসটাকে কয়লার কণা যদি আমাদের নাকের মাধ্যমে ফুসফুসে চলে যায় তাহলে কতটা ক্ষতি করতে পারবে ভাবছো? তো এই ধরনের কয়েকটা রোগ কয়লা খনিতে কর্মরত যারা শ্রমিক তাদের মধ্যে কয়েকটা রোগ দেখা যায়। যেমন যে রোগ দেখা যায়, ফুসফুসের যে রোগ দেখা যায় যারা কয়লা খনিতে কাজ করে তাদের, সেই রোগটাকে বলা হচ্ছে ব্ল্যাক লাং। এই ধরনের একটা রোগ দেখা যায় যার নাম, কয়লা খনিতে কর্মরত শ্রমিক যারা থাকে তাদের মধ্যে যে ফুসফুসের রোগ দেখা যায় তাকে বলা হচ্ছে ব্ল্যাক লাং।
আরও কয়েকটা রোগ দেখা যায় ফুসফুসের। বায়ু দূষণের ফলে যে ফুসফুসের রোগ দেখা যায়, যে ধরনের যে কোনোভাবে বায়ু দূষণ যেহেতু হয়, আমাদের পরিবেশে যে বায়ু দূষণ হয় তার কারণে যে সব থেকে একটা বড় রোগ যাকে আমরা বলছি সিওপিডি। এই সিওপিডি এর ফুল ফর্ম হচ্ছে ক্রনিক, এই ফুল ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখবে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি দেখা যায়, ফুসফুসের একটা রোগ হলো সিওপিডি। তো আমরা ফুসফুসের কয়েকটা রোগ সম্বন্ধে জানলাম, যে বায়ু দূষণের কারণে যে আমাদের ফুসফুসের রোগ 2 নম্বরের ফলাফল, যে 1 নম্বর হচ্ছে যে শিল্পাঞ্চলগুলোতে অর্থাৎ শহরাঞ্চলে যে বিভিন্ন শিল্প কারখানাগুলো থাকে, যেমন খুবই একটা রেয়ার একটা উদাহরণ যেটা হচ্ছে আমাদের যে ইট ভাটাগুলো থাকে। আমরা ছোটোবেলায় দেখি না ইট ভাটার যে একদম পুরো এ থেকে যেখান থেকে শীর্ষ থেকে ধোঁয়া বেরোয়, ছোটোবেলায় দেখতে খুব ভালো লাগতো না? কিন্তু সেটাই আমাদের কিন্তু এই পুরো বায়ুটার দূষণ করছে। এইটা বায়ু দূষণের কারণে আমাদের অ্যালার্জি তৈরি হয়, অ্যালার্জি দেখা যায়, ব্রঙ্কাইটিস, হাঁপানি, অ্যালার্জি কিন্তু অনেকেরই এখন দেখা যাচ্ছে। তারপর কয়লা খনিতে কর্মরত যারা শ্রমিক থাকে তাদের মধ্যে যে কয়লার কোনা ফুসফুসের মধ্যে প্রবেশ করে যে রোগটা দেখা যায় তাকে বলা হচ্ছে ব্ল্যাক ল্যাং। একে নাম দেওয়া হচ্ছে ব্ল্যাক ল্যাং। এবার বিভিন্ন ধরনের বায়ু দূষণের কারণে যে আরেকটা বায়ু দূষণের কারণে রোগ ফুসফুসের, সেটা হচ্ছে সিওপিডি, ফুল ফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর এসপিএম এর ফুল ফর্ম যেটা বললাম যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটাও মনে রাখবে। এই ফুল ফর্মগুলো কিন্তু শর্ট কোশ্চেনে বা দিতে পারে, তো এগুলো অবশ্যই মনে রাখবে। তো আমাদের বায়ু দূষণের যে কারণ ও ফলাফল কি কি জানলাম? দুটো কারণ, দুটো ফলাফল। 1 নম্বর কারণ ছিল আমাদের গ্রিন হাউস গ্যাস, আর 2 নম্বর কারণ হচ্ছে আমাদের এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ফলাফল আমরা দুটো জানলাম, এক হচ্ছে অ্যাসিড বৃষ্টি, আর একটা হচ্ছে আমাদের ফুসফুসের রোগ। এই যে রোগগুলো কোনটার কারণে কোন রোগ হচ্ছে অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। আর বইয়ে যদি এক্সট্রা কোনো রোগ লেখা থাকে সেটাও পড়ে নেবে। আমি বোঝানোর জন্য এগুলো দিলাম, এবার তোমরা বইটাও কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে? আর এই সমস্ত যে আমি ক্লাসগুলো করাচ্ছি এগুলো তোমরা কতটা বুঝতে পারছো, তোমরা আমার পড়ানো বুঝতে পারছো কি না আদৌ, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ক্লাসটি আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে আবার পরের নেক্সট টপিক নিয়ে, যেখানে আমরা আজকে তো বায়ু দূষণটা হলো, আরও 3টে বাকি আছে। দেখা যাক একটা ক্লাসে কিংবা দুটো ক্লাসে আমরা এই 3টে অনেক বড় বড় যেহেতু এগুলোকে শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, সাবধানে চলাচল করবে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।